আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে গঠনমূলক একটি নতুন বাংলাদেশ তৈরি সম্ভব বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও গণ অধিকার পরিষদের মধ্যে এক বৈঠকে তিনি কথা বলেন। আলী রিয়াজ আরও বলেন, এজন্য একটি জাতীয় সনদ প্রয়োজন যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার নির্ধারিত হবে তা এই অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। সরকারের মূল লক্ষ্য সংস্কার করে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেয়া, এছাড়া এমন একটি ব্যবস্থা তৈরি করা আর সামনে যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। রোববার আল জাজিরাকে প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে শেখ হাসিনার বিচার, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, রোহিঙ্গা, অর্থনীতি সহ উঠে আসে দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান দেশের সব মানুষকে এক করে বাংলাদেশের জন্য এমন এক সুযোগ এনে দিয়েছে যা এদেশ আগে কখনো পায়নি। রোববার গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার। বাংলাদেশ বিগত সরকার দেশকে তলানিতে ঠেকিয়েছে। দেশের এমন কোনো জায়গা নেই যা ধ্বংস করে দিয়ে যায়নি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে এক জায়গায় আসতে যাচ্ছি। আমরা এমন এক ব্যবস্থা তৈরি করে যেতে চাই যেখানে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে না। সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গ উঠে আসলে ডক্টর ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তবে ডিসেম্বরে নির্বাচন, নইলে আগামী বছর জুনে নির্বাচন হতে পারে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে মনে করেন তিনি। আমরা দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করে যেতে চাই। সব দলের সঙ্গে বৈঠক করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। হাসিনার বিচার ও টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, আগামী মাসের শুরুতে হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হলেও ভারত জবাব দেয়নি বলে জানান ডক্টর ইউনূস। বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমি বলেছি, শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশকে অরাজক করে তুলছে। আমি তাকে ফেরানোর জন্য বলেছি। তিনি বলেছেন, কারো সামাজিক মাধ্যম ব্যবহারের নিয়ন্ত্রণ তার হাতে নেই। টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে আইন অনুযায়ী তদন্ত হবে। দুদক একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এ বিষয়ে দুদক তদন্ত করছে। সাক্ষাৎকারে সার্ককে পুনরুজ্জীবিত করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। শুধু চায়না নয়, পার্শ্ববর্তী অন্যান্য দেশের সঙ্গেও কাজ করতে বাংলাদেশ আগ্রহী বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ, আর এজন্য বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে সম্ভাবনাময় বলে অভিমত ডক্টর ইউনূসের। History never gave us this opportunity before. Suddenly that opportunity came. It's a clean slate. You can do anything you want. সামদানি প্রত্যয়, আরটিভি। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ইতালির রোম থেকে রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধান উপদেষ্টা শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন। এরপর তিনি বিশ্বের 130টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে 2 ঘণ্টা ধরে চলা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই সময় তিনি বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় আশুলিয়া হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 25 মে পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নতুন একটি ভিডিও ফুটেজ হাতে আসায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানির জন্য নতুন দিন ধার্য করে। এছাড়া পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে নরসিংদীর মামলায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন। এই মামলায় WEC ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র পদে গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা তা করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইন সহায়তা দিবস আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যারা উদ্দেশ্যমূলকভাবে মামলা করেছে তাদের চেহারা উন্মোচন করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা 40% মামলা আদালতে যাওয়ার আগে সমাধানের লক্ষ্যে কাজ করছে। যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফর্চুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। তা আমরা যখন মামলা করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামাত নেতারা জীবন দিয়ে সেটা প্রমাণ করেছে। মাওলানা আব্দুস সুবাহান তৃণমূল থেকে শীর্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বললেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুস সুবাহান ফাউন্ডেশন। অনুষ্ঠানে মাওলানা সুবাহানের পরিবারের সদস্য ছাড়াও মাওলানা নিজামী, আলাম্মা দেলোয়ার হোসাইন সাইদি সহ ফ্যাসিবাদের আমলে নিহত জামাতের শীর্ষ নেতারা পরিবারের সদস্য সহ উপস্থিত ছিলেন। এ সময় ফ্যাসিবাদ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া জাতীয় স্বার্থে মাওলানা আব্দুস সুবাহানের মতো মানুষের পাশে থাকতে আহ্বান জানান জামাতের আমির। মানুষ তাকে খুব ভালোবাসত। আওয়ামী লীগ এখন জামাত এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের এক যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। আগামীতে রাষ্ট্র গঠনে তরুণদের সম্পৃক্ত করা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী 10 মে থেকে 4টি সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপির সহযোগী এই 3 সংগঠন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি। আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। কুমিল্লা নগরে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে তারা। আধিপত্য বিস্তারে প্রকাশ্যে সহিংসতায় জড়াচ্ছে নগরীর 20টি গ্যাং। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী। প্রশাসনের তৎপরতার মাঝে তাদের এমন কর্মকাণ্ড উদ্বেগ তৈরি করেছে জনমনে। কুমিল্লা থেকে আবুল খায়রের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ।
সম্প্রতি কুমিল্লা নগরের রানীরদিঘি, তালপুকুরপাড় ও আদালতপাড়ায় 3টি কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। নিজেদের অবস্থান জানান দিতেই তাদের এমন মহড়া বলছে প্রশাসন। 2015 সাল থেকে এ পর্যন্ত ঈগল, রকস্টার, সিভিক, রতন, মডার্ন, র্যাক্স, ডিস্কো বয়েজ সহ 20টি কিশোর গ্যাং আলোচনায় আসে, যাদের বিরুদ্ধে 12টি হত্যাসহ মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি ও ইফটিজিংয়ের মতো অপরাধের অভিযোগ উঠেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আশ্রয়হীন হয়ে পড়েছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে নেতা পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আবারও সামনে আসছে তারা। গত 8 মাসে এসব গ্যাংয়ের নানা অপরাধের হাত থেকে নগরবাসী কিছুটা মুক্তি পেলেও নতুন করে তাদের তৎপরতায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তারা যে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, তাতে করে লেখাপড়ার মানটাও নষ্ট হয়ে যায়। কাজে প্রশাসন এটা অবশ্যই মেনটেন করা উচিত। আমাদের নিরাপত্তা দরকার, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে যে কিশোর গ্যাংকে দমন করা উচিত। তারা ছাত্র, তারা আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যদি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে সমাজের অপকাজে লিপ্ত হয়, তাহলে আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? মহড়ার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে আটক করা হয়েছে মহড়ায় অংশ নেওয়া 4 জনকে। আমাদের কাজ চলমান আছে। কালকে হঠাৎ করে তারা একটা শোডাউন করে, আমরা ওই শোডাউন থেকে 4 জনকে এই পর্যন্ত অ্যারেস্ট করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। নগরীর বেশিরভাগ অপরাধী সংশ্লিষ্টতা রয়েছে এসব কিশোর গ্যাংয়ের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্যাংগুলোর আশ্রয়দাতা ও সদস্যদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। পাকিস্তান ভারত প্রসঙ্গ। পাকিস্তানে এবার হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, এমনটা জানিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইম বলছে, সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। এদিকে গেল রাতেও উভয় দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। এদিকে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুদেশের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গোলাগুলির এই শব্দই বলে দেয় সীমান্তে উত্তেজনা বাড়ছে। টানা 4 রাত ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটল। রোববার মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ করে। এরপর ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোলাগুলির বিষয়ে বরাবরের মতো ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের তরফে বা দেশটির সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে রোববার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। দিল্লিতে শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয় বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে, জানিয়েছেন 4 জন কর্মকর্তা। সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। এর আগে গেল বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। পেহেলগামে ভয়াবহ হামলার জেরে 2 দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এছাড়া হামলার পর 2 দেশই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন। গেল 4 দিনে আত্তারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন 537 পাকিস্তানি নাগরিক। একই সময় 850 ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন। এর মধ্যে 14 জন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাও আছে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে 2 দেশের প্রতি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে চীন। এ সময় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সকল দেশের একটি যৌথ দায়িত্ব। বেইজিং পাকিস্তানের তরফে পেহেলগামে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবির বিষয়ে বেইজিং পাকিস্তানকে সমর্থন করে। আমার আশা পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমে আসবে। গেল 22 এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামের সশস্ত্র হামলায় নিহত হয় 26 জন। এতে আহত হয় আরও বেশ কয়েকজন। প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, ভারত থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। 22 এপ্রিল কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় যে 26 জন মানুষের প্রাণ হারিয়েছে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা চরম উত্তেজনা দেখা দিয়েছে। ওই ঘটনা ঘটার 48 ঘন্টার মধ্যেই কিন্তু ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত পাকিস্তানিকে ভারত থেকে চলে যেতে হবে, এবং পাকিস্তানও কিন্তু সেই পাল্টা একই নির্দেশ দিয়েছিল। এখনও পর্যন্ত যেটা আমাদের কাছে খবর সেটা হচ্ছে পাকিস্তান থেকে কিন্তু 850 জন ভারতীয় এদেশে যেমন চলে এসছে, আর ইন্ডিয়া থেকেও কিন্তু অর্থাৎ ভারত থেকেও কিন্তু 537 জন পাকিস্তানি কিন্তু ওয়াগা সীমান্ত দিয়ে তারা কিন্তু পাকিস্তানে ফিরে গেছে। এবং এই 22 এপ্রিলের পর থেকে আজ 28 এপ্রিল ক্রমান্বয়ে কিন্তু এলওসিতে অর্থাৎ ভারত পাকিস্তান যে নিয়ন্ত্রিত যে অঞ্চল রয়েছে সেই বর্ডার লাইনে কিন্তু গোলাগুলি কিন্তু ক্রমান্বয়ে শুরুই হয়ে গেছে। সেদিন 22 এপ্রিলের পর থেকে কিন্তু গোলাগুলি শুরু হয়ে গেছে, 4 রাত পেরিয়ে 5 রাত। এখনও পর্যন্ত যেটা খবর প্রায় 9 জন জঙ্গির বাড়ি কিন্তু ভারতীয় সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে, এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু চরম উত্তেজনা তৈরি হয়েছে। এবং প্রথম থেকেই কিন্তু ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছিল, এবং পাকিস্তানের দিক থেকে বর্ডার লাইনে যে গোলাগুলির এসছে সেখান থেকে পাল্টা সেনাবাহিনীও কিন্তু পাল্টা গোলাগুলি চালিয়ে যাচ্ছে। এবং ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সমস্ত ছুটি যেমন বাতিল করা হয়েছে, এবং সেখানে কিন্তু সেনা মোতায়েন ক্রমশই বাড়ানো হচ্ছে, এবং চরম উত্তেজনা কিন্তু এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের সেই কাশ্মীরে রয়েছে। কাশ্মীর নিয়ে সবশেষ জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনে আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে সাক্ষী ইব্রাহিম শেখ, হজরত আলী ও দেলোয়ার হোসেনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। রোববার মামলার বাদী নিহত শিশুর মা আয়েশা খাতুন সহ 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 6 মার্চ বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না, শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব, এবং যত দ্রুত সময় হয় আমরা এই মোকদ্দমার কার্যক্রম শেষ করার সুবিচার করার চেষ্টা করব। আবারও দেশব্যাপী দেখা মিলেছে ডেঙ্গু রোগীর প্রকোপ। দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে আক্রান্তের সংখ্যাও। বৈশাখে গেল 24 ঘন্টায় 16 জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 72 জন। চলতি মৌসুমে ডেঙ্গুতে 664 জন আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে 2 জনের। সচেতনতা সৃষ্টিতে চিকিৎসকরা বলছেন, বিশেষ করে 5টি লক্ষণ রয়েছে এই রোগের, তাই যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ভোলার চরফ্যাশন বাজারে বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি ও বাস চালকের মধ্যে মারামারির ঘটনায় বাসের চালক ও শ্রমিক গুরুতর আহত হয়েছে। এ হামলার প্রতিবাদে ভোলার প্রধান 5টি অভ্যন্তরীণ রুট সহ সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন। রোববার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। ভোর থেকে বাস শ্রমিকরা বাস বন্ধ রেখে রাস্তায় অবস্থান করছে। এতে দুর্ভোগে পড়েছেন জেলার 7 উপজেলার কয়েক লাখ যাত্রী। বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 26 এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা সহ রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিষয়ে 7 দফা পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরা হয়। এ সময় বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সভায় কর, ডিজিপির উন্নয়ন, রাজস্ব প্রশাসনের সংস্কারের ভূমিকা ও করণীয় বিষয়েও আলোকপাত করা হয়। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার রাতে ভাস্কোভার শহরের ইস্ট 43 এভিনিউ ও ফ্রেজার স্ট্রিটে একটি উৎসব চলাকালে এই ঘটনা ঘটে। জানা যায়, উৎসব শুরুর কিছু সময় পর এক গাড়ি চালক ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে হতাহত হয় বেশ কয়েকজন। এরই মাঝে হামলায় সন্দেহভাজন সেই গাড়ির চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। আহত হয়েছে আরও 7 শতাধিক মানুষ। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের শহর বন্দর আব্বাসে অবস্থিত শহীদ রাজি বন্দরে ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান মজুদের কারণে এ বিস্ফোরণ হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণের মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। এরপর হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এদিকে বিস্ফোরণে হতাহতের পরিবারদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সরকারি তদন্তের ঘোষণাও দিয়েছে তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে আরও অন্তত 17 নিরীহ ফিলিস্তিনি। আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত চালানো এই হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এর আগের দিনেও ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে 53 জন। টানা 8 সপ্তাহের বেশি সময় গাজায় সকল খাদ্য ও সাহায্য ঢুকতে দিচ্ছে না দখলদাররা। এতে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের শঙ্কা বাড়ছে। বর্তমানে উপত্যকাটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে 10 লাখেরও বেশি শিশু। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 8 জন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।